মার্কিন বর্ধিত শুল্ক ইস্যুতে বাণিজ্য সুবিধা ধরে রেখেছে ঢাকা, জানিয়েছেন প্রেস সচিব। তুলনামূলক কম ট্যারিফের কারণে বেড়েছে ক্রয়াদেশ। আলুর মূল্য নির্ধারণ করে দেওয়া হবে, জানিয়েছেন কৃষি উপদেষ্টা। বৃষ্টির কারণে বেড়েছে সবজির দাম। ভুয়া ম্যানিফেস্টোর মাধ্যমে বেনাপোল বন্দরে রাজস্ব ফাঁকি, তদন্তে নেমেছে মন্ত্রণালয় এবং এনবিআর এর পৃথক কমিটি। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছেন। এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক। অন্তত 20% বেশি শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশি পণ্য। প্রতিযোগী দেশের চেয়ে তুলনামূলক কম শুল্কের কারণে সুফল পেতে শুরু করেছে ইতিমধ্যে বাংলাদেশ। ক্রেতাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে বাড়তি চাহিদাও। যাচাই করা হচ্ছে সক্ষমতাও। সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে প্রস্তুতি শুরু করেছে। উদ্যোক্তারা বলছেন যে ইইউ, ভারত এবং চীনের ক্রেতারা বাংলাদেশের দিকে আগ্রহী হচ্ছে এখন। এরই মধ্যে বৈঠকও শুরু হয়েছে কয়েক দফা। গেল 7 আগস্ট থেকে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক। বাংলাদেশের জন্য বর্ধিত এই শুল্ক হার 20%। প্রতিযোগী সব দেশের তুলনায় বাংলাদেশের শুল্ক হার তুলনামূলক কম। বিশেষ করে ভারতের সঙ্গে শুল্ক ব্যবধান অনেক বড়। ভারতের জন্য আগামী 27 আগস্ট থেকে 50% বর্ধিত শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। এমন এক অবস্থায় বাংলাদেশমুখী হচ্ছে অনেক ক্রেতা। ভারতের উচ্চ শুল্কের কারণে বিকল্প দেশ খুঁজছেন। এক্ষেত্রে বিপুল সংখ্যক ক্রেতা প্রতিষ্ঠানের পছন্দ বাংলাদেশ। চীনের উপর বেশি শুল্ক ধার্যের কারণে সেখান থেকেও আসছে চাহিদা। 2018 থেকে যখন ট্রাম্প প্রশাসন আসার পরে চায়নার উপরে এফেক্টটা বেশি হয়েছে, তখন থেকেই কিন্তু এটা আসা শুরু হয়েছে। এবং এটা ছাড়াও অন্য মার্কেটেরও চায়না অর্ডার গুলো কিন্তু বাংলাদেশে আসছে, বিকজ চায়না এখন আস্তে আস্তে করে হেভি ইন্ডাস্ট্রিয়াল আপনার আইটেমে যাচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ এবং সামনে কিন্তু অনেক বেটার, অনেক কিছু। শিল্প প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং পুরনো সক্ষমতার পুরোটা কাজে লাগাতে কৌশল হাতে নিচ্ছে অনেক উদ্যোক্তা। বলছেন বিভিন্ন দেশের ক্রেতা প্রতিষ্ঠান বেশ আগ্রহী হচ্ছে দর কষাকষিও। আমি নিজেই তো উদ্যোক্তা, আমাকে যেহেতু নক করতেছে, আমার আশেপাশে আরো যারা আছে তাদের যেহেতু নক করতেছে, আলোচনা চলতেছে, তার মানে আসবে। বাট এখনো কিন্তু না, এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের অর্ডার কিন্তু কম আছে। এখনো আমাদের বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম ফ্যাক্টরি তাদের ক্যাপাসিটির 60 to ম্যাক্সিমাম 70% ক্যাপাসিটিতে রান করতেছে। এখনো কিন্তু আমাদের একটা গ্যাপ কিন্তু এখনো রয়ে গেছে, তো আসলে ওই গ্যাপটা ফিল আপ হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে তৈরি পোশাকের চাহিদা বাড়ছে, কারণ বাংলাদেশি কম দামের পণ্য তৈরি করে। ধারণা করা হচ্ছে শুল্ক সুবিধার সুফল মিললে অর্ডার বাড়তে পারে 20% বেশি। পোশাক খাতের এই উদ্যোক্তা মনে করেন অপার এই সম্ভাবনা কাজে লাগাতে হবে। বাংলাদেশে অলরেডি প্রচুর ইনকোয়ারি আসছে, স্পেশালি ইন্ডিয়ারগুলো তো অলরেডি তারা ইনকোয়ারি করে অলরেডি অর্ডার কনফার্ম করে তারা আগাচ্ছে। বেশ কিছু বায়ার অলরেডি তারা চলে আসছে। বায়ারদের প্রতি আমরা অত্যন্ত অবিডিয়েন্ট, চাই যে আমরা বায়ারদের সাথে যে প্রতিশ্রুতি করেছি সেটা আমরা নেব। বাট অনেক ফ্যাক্টরি আছে যাদের ক্যাপাসিটি, উদ্বৃত্ত ক্যাপাসিটি আছে, এবং ছোট ছোট অনেক ফ্যাক্টরি আছে যাদের অর্ডার কম। তারা কিন্তু এই সিচুয়েশনটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবে। শুল্ক সুবিধা কাজে লাগাতে ক্ষেত্র প্রস্তুত করছে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ। ব্যবসায় বাধা দূর করার ক্ষেত্রে নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। বিজিএমইএ কিন্তু ওয়ান্ডারফুল কাজ করছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন শুল্ক ইস্যুতে উভয় পক্ষ লাভবান হয়েছে। বাংলাদেশের রফতানি বাজার বাড়ছে। সকালে রাজধানীতে ট্রাম্প ট্যারিফ বিষয়ক সেমিনারে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন যে বাংলাদেশ তার বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে পেরেছে। সেমিনারে অভিযোগ করা হয়েছে যে মার্কিন শুল্ক ইস্যুতে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায়। এরই মধ্যে ক্রয় আদেশও বাড়তে শুরু করেছে। জাপান, কোরিয়া, ইউরোপের সাথে বাণিজ্য সম্পর্ক যাতে জোরদার থাকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন আলোচকরা। তারা বলেছেন মার্কিন শুল্ক হার আরও কমিয়ে আনার বিষয়ে চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমরা এমন একটা ডিলে পৌঁছতে পেরেছি যেটা উইন উইন ফর এভরিওয়ান।
ইউএস এর জন্য, আমাদের জন্য তারা যেই ইস্যুগুলো নিয়ে এসছে সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের লেভারেজগুলো, আমাদের অ্যাডভান্টেজটুকু আমরা ধরে রাখতে পেরেছি এবং সামনে আমরা মনে করি ইউএস এর সাথে আমাদের সম্পর্ক আরো নিবিড় হবে, আরো বেটার হবে। বৃষ্টির জন্য সবজি নষ্ট হয়ে যাওয়াতে দাম বেড়েছে, এমনটা মনে করছেন কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার এবং সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেছেন তিনি জানিয়েছেন এ সময় যে সরকারি মাধ্যমে আলু ক্রয় এবং দাম নির্ধারণ করে দেওয়া হবে, নজর রাখা হবে কৃষকের ন্যায্য দাম পাওয়ার বিষয়েও। বৃষ্টির কারণে সবজি অনেক নষ্ট হয়ে গেছে। এই সবজি নষ্ট হয়ে যাওয়ায় জিনিসপত্রের দাম, মানে সবজির দাম কিছুটা বেড়ে গেছে। যারা আলু, যেই কৃষকরা করছে তারা কিন্তু এবার একটা বিরাট লসের ভিতরে আছে। তা আমরা এবার চেষ্টা করতেছি সরকারি মাধ্যমে কিছু আমরা আলু ক্রয় করব এবং আলুর একটা মূল্য আমরা কোল্ড স্টোর পর্যায়ে নির্ধারণ করে দিব, যেন অন্তত কৃষকরা খুব একটা বেশি লোকসানের ভিতরে না পড়ে। ভুয়া ম্যানিফেস্টের মাধ্যমে বেনাপোল স্থলবন্দরে রাজস্ব ফাঁকির ঘটনা তদন্তে নেমেছে সরকার। এ বিষয়ে 19 আগস্ট যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারিত করা হয়। এনবিআর এবং নৌ পরিবহন মন্ত্রণালয় পৃথকভাবে শুরু করেছে উচ্চ পর্যায়ের এই তদন্ত। এই প্রতিবেদনে বেনাপোল বন্দরে দীর্ঘদিন ধরেই জাল এবং পুনঃব্যবহৃত ম্যানিফেস্টের মাধ্যমে উচ্চ শুল্কযুক্ত পণ্য খালাসের তথ্য প্রকাশ পায়। এর মাধ্যমে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব আর ক্ষতির মুখে পড়ছেন সেখানকার ব্যবসায়ীরা। এর প্রেক্ষিতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত হয় 4 সদস্যের তদন্ত কমিটি। কমিটির নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল ইসলাম। এর পাশাপাশি এনবিআর এর নিজস্ব তদন্ত দল এবং অভ্যন্তরীণ অডিট বিভাগ সমন্বিতভাবে ম্যানিফেস্ট যাচাই, পণ্য চালান বিশ্লেষণ এবং কাস্টমস কার্যক্রম পর্যালোচনা করছে। তদন্তকারীরা জানিয়েছেন প্রাথমিকভাবে একাধিক ম্যানিফেস্ট পুনরায় ব্যবহারের প্রমাণ মিলেছে। এতে কসমেটিক্স এবং ফেব্রিক্স জাতীয় উচ্চ শুল্কের পণ্য বরাবর খালাসের ঘটনা বারবার ধরা পড়ছে। তদন্ত কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সম্প্রতি যমুনা টেলিভিশনে বেনাপোল ম্যানিফেস্ট জালিয়াতের ব্যাপারে, শত কোটি টাকার রাজস্ব ফাঁকের ব্যাপারে যে সংবাদ প্রকাশিত হয়, সেই সংবাদ প্রকাশিতর পরিপ্রেক্ষিতে নৌ পরিবহন মন্ত্রণালয় 4 সদস্য বিশিষ্ট তদন্ত টিম পাঠান। শুল্ক জটিলতা কাটিয়ে ওঠার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রচুর পরিমাণ চাল আমদানি করা হচ্ছে, চলছে বেচাকেনাও। একদিনেই এই বন্দর দিয়ে 98 ট্রাকে 4200 টন চাল আমদানি করা হয়েছে। গেল 9 দিনে এসেছে 332 ট্রাকে প্রায় 15,000 টন চাল। সবচেয়ে বেশি আমদানি করা হচ্ছে সরু জাতের সম্পা চাল। আমদানি বাড়ার সাথে সাথে দামও কমেছে 2-1 টাকা করে। গেল 3 দিনে দাম কমেছে কেজিতে 2 থেকে 3 টাকার মতো। প্রথম দিকে হিলি বন্দরের পাইকারি বাজারে প্রতি কেজি সরু জাতের সম্পা চাল 72 টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে 69 টাকায়। ব্যবসায়ীরা বলছেন যে আমদানির এই ধারা অব্যাহত থাকলে দাম আরও কিছুটা কমে আসবে। আমদানিকারকরা এসব চাল স্থানীয় বাজারের পাশাপাশি সরবরাহ করছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। ঢাকার 4টি এবং ঢাকার বাইরের 63টি নদীকে দখল এবং দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিতে এক অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, নদী বাঁচাতে শিল্প দূষণ থামাতে হবে। সবাই নদী রক্ষার পক্ষে থাকলেও নদীতে বর্জ্য না ফেলার পক্ষে নয়। রাজধানী থেকে পুরনো গাড়ি বন্ধ করতে চাইলে পরিবহন ধর্মঘটের হুমকি দেওয়া হচ্ছে। পলিথিন বন্ধে জনমত দেখা গেলেও বেশিরভাগ মানুষই পলিথিন ব্যাগ ব্যবহার করে থাকে। উপদেষ্টা এই সময় আরও বলেছেন, ব্যক্তি বদলালেই দেশ বদলায় না, সবার মানসিকতা না বদলালে দেশে কোনো পরিবর্তন আসবে না। ঢাকার 4টা নদী দখল এবং দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা সকল সংস্থাকে সাথে নিয়ে চূড়ান্ত করেছি। এখন একটু আশার খবর দেই যে এইটা আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির কাছে অর্থায়ন চেয়েছি, তারা আমাদেরকে অর্থায়ন দিবে প্রতিশ্রুতি দিয়েছে। কাজে আপনাকেও আপনার নদীটা পরিষ্কার চাইতে হবে এবং সেখানে আপনার দায়িত্বটাও পালন করতে হবে। বাজার চড়া ইলিশের সাতক্ষীরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে এখনো 2500 টাকা পর্যন্ত। কিছুটা ছোট আকারের মাছের দাম অবশ্য 1500 টাকা। ক্রেতাদের অভিযোগ যে ভুলতে বসেছেন জাতীয় এই মাছটির স্বাদ এবং গন্ধ। দিন দিনই দাম চলে যাচ্ছে নাগালের বাইরে।
ওএমএসের 30 টাকা কেজির চাল খেয়ে টিকে আছেন অঞ্জনা ও সালেহা। সবশেষ কবে ইলিশ পাতে পেয়েছেন মনে নেই দুই নারীর। তাদের মতো নিম্ন আয়ের প্রায় সবার অবস্থাই এক। সেই ছোটবেলাতে খাইছি, আর এখন আমরা খাইতে পারিনি, টাকা না থাকলে কি করে কিনবো। ছোটবেলায় ভাদ্র মাসে গুড়পুর মেলায় যেতাম, তা প্রত্যেকের হাতে একদম করে খাই, এখন আর খাই। সাতক্ষীরা শহরের সুলতানপুর মাছ বাজার ওজন ভেদে দামও ভিন্ন। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2400 টাকায়। বিক্রেতারাও হতাশ, বলছেন বাজারে ইলিশ থাকলেও নেই মাছ কেনার ক্রেতা। মাছের দাম একটু বেশি, তো মাছের দাম না কমলে বেচাকেনা ভালো হবে না। যে মাছগুলো দূরে 1 কেজি কিংবা দূরে 1 কেজি 100-200 ওজন, আমাদের পাইকারি কেনা লিখে 1400-1450 এমনকি 1500 টাকা পর্যন্ত। সাগরে মাছ পাতে যায়, বলে বিপদ সংকেত, সিঙ্গাল দিচ্ছে, তাহলে মাছটা মারবে কি করে কর? আরে বাজারে তো অল্প আসছে, পাইকারি যে দাম আমার খরচা সেটা বেচতে পারছি না। দাম শুনে ক্ষুব্ধ অনেকে, খালি হাতেই ফিরছেন বেশিরভাগ। জাতীয় মাছ ইলিশের দাম সরকারিভাবে নির্ধারণের দাবি ক্রেতাদের। ভুষির পয়সা আছে, কালো পয়সা আছে, তারা খাতে পারবেন। 2500 টাকা কেজি, 1800 টাকা কেজি, 2200 টাকা কেজি, ছোট ঝাটকা মাছ 900 টাকা, 1000 টাকা কেজি। 500 টাকা ইনকাম, কোনোদিন হয় কোনোদিন হয় না, এখন তার খাবার লাইন নেই। মৌসুম আর চাহিদা অনুযায়ী বাড়ে ইলিশের দাম, জানালেন কৃষি ও বিপণন কর্মকর্তা। এখানে যে আড়ত আছে সেখানে আবার একটা মোটামুটি দাম নির্ধারণের একটা বিষয় লোকালি থাকে, অর্থাৎ তাদের যে এটা যে উৎপাদন করতে খরচ না হইলেও এই মাছটা ধরতে যে তাদের যে খরচটা আসে এবং মাছের পরিমাণটা যেহেতু কম, সেই কারণে ওখানে একটা দাম নির্ধারিত হয় একটু বেশি দামে। ইলিশের স্বাদ ভুলে গেছেন নিম্ন আয়ের মানুষ। মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও বলছেন ইলিশের স্বাদ নিতে পারেননি বহুদিন। সবার দাবি জাতীয় মাছ ইলিশের দাম হোক সবার নাগালের মধ্যে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। আবারও স্বাগত, দেখছেন বিজনেস টুডে। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর। ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে পুঁজিবাজারের সূচক, সেখানে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও। সপ্তাহের ব্যবধানে ডিএসসিতে সার্বিক লেনদেন বেড়েছে প্রায় 1000 কোটি টাকারও বেশি। প্রথমে ডিএসসির খবরাখবর এক নজরে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আমরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক প্রায় 24 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5374 পয়েন্টে। বেড়েছে ডিএস30 এবং ডিএসএস সূচক। গেল সপ্তাহে সার্বিক লেনদেনের পরিমাণ সেখানে কিছুটা বেড়েছে, হাতদোল হয়েছে 4535 কোটি টাকা শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 3445 কোটি টাকা শেয়ার। হাতদোল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 241টি, কমেছে 129টি এবং অপরিবর্তিত রয়েছে মাত্র 24টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন, হাতদোল হয়েছে মোট 33 কোটি 63 লাখ টাকার শেয়ার। প্রায় 27 কোটি টাকার কিছু বেশি লেনদেন নেই। এর পরের অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা এবং তৃতীয় অবস্থানে রয়েছে অরিয়ন ইনফিউশন। প্রায় 47% বেড়ে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক। 28% দাম বেড়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেঘনা সিমেন্ট এবং তৃতীয় অবস্থানে রয়েছে বিডি অটো। প্রায় 17% কমে দর পতনের তালিকায় ডিএসসিতে শীর্ষে ছিল এক্সিম ব্যাংক এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। এর পরের অবস্থানটি দখল করে রেখেছে এসআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। একই সাথে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরাখবরও আপনাদেরকে জানিয়ে দেব। সিএসসিতে মূল সূচক যেটি সিএসপি, সেটি 0.34% বেড়ে দাঁড়িয়েছে 15,024 পয়েন্টে। বেড়েছে সিএসসি এক্স এবং সিএসসি 30 সূচকও। লেনদেন হওয়া 318টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে সেখানে 192টি, কমেছে 110টি এবং অপরিবর্তিত রয়েছে মাত্র 16টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সিএসসিতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল অরিয়ন ইনফিউশন, মোট 20 কোটি 91 লাখ টাকার শেয়ার হাতদোল করেছে এই কোম্পানিটি। 10 কোটি টাকার কিছু বেশি লেনদেন নিয়ে পরের অবস্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। দর বৃদ্ধি তালিকায় শীর্ষে ছিল সিএসসিতে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক। এই প্রতিষ্ঠানটি দর বেড়েছে প্রায় 44% মতো। এর পরে রয়েছে যথাক্রমে জিকিউ বলপেন এবং সালভা কেমিক্যালস। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। এবার দূতাবাস থেকে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার দূতাবাসের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত এবং মোহাম্মদ দাউদ আলী। এ সময় এনআইডি সংক্রান্ত জটিলতা সমাধানের উদ্দেশ্যেই এই কার্যক্রম চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এই সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন, এই কার্যক্রমের মাধ্যমে বিদেশে বাংলাদেশের এনআইডি কার্ড তৈরি সহ এই সংক্রান্ত আরও বেশ কিছু সেবা পাবেন
প্রবাসীরা। পাশাপাশি জাপান থেকেই আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন তারা। আমরা দেখেছি যে এইটা ডাউনলোড করে অপব্যবহারের সুযোগ ছিল। আমরা এই পদ্ধতিটাই বদল দিয়ে দিয়েছি। এখন আমরা বলছি যে আপনি এনআইডি নাম্বার দিবেন, আর যে যে তথ্য যাচাই করতে চান, বাবার নাম, নিজের নাম, ঠিকানা, আপনারা সেইটুকু দেবেন, আমরা বলে দেবো সঠিক কি সঠিক না। আজকে এই দূতাবাসে আমরা এনআইডি কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা সাকসেসফুলি 2টি এনআইডি ডেলিভারি দিতে পেরেছি এবং আরও প্রায় 15টি এনআইডি এনরোল করতে পেরেছি। দর্শক, এই ছিল বিজনেস টুডে আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।